গত কয়েকদিন ধরেই পানিহাটি পুরসভা নিয়ে উত্তাল হয়ে রয়েছে রাজ্য রাজনীতি। সেখানকার যিনি পুরপ্রধান ছিলেন সেই মলয় রায়কে শেষ অবধি সরিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার টিম, এবং তার জায়গায় নতুন একজন সেখানে পুরসভার চেয়ারম্যান করা হয়েছে। কিন্তু যাকে সরিয়ে দেওয়া হয়েছে তার বিরুদ্ধে তো বিস্ফোরক অভিযোগ ছিল, যা নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে উঠেছিল। কিন্তু যাকে নতুন চেয়ারম্যান করা হলো তাকে নিয়ে কি এবার নতুন করে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে উঠবে? এবং আরজিকর কাণ্ডে কি এবার সরাসরি কালীঘাটের দিকে সিবিআই টিম রওনা দেবে? সেই প্রশ্নটা কিন্তু আজকের পর থেকে উঠতে শুরু করে দিল। কেননা পানিহাটির নতুন যিনি পুরপ্রধান হয়েছেন তার বিরুদ্ধে অভিযোগ করছেন স্বয়ং আমাদের অভয়ার বাবা। কি ঘটনা ঘটেছে আপনারা জানেন যে পানিহাটি পুরসভার যিনি চেয়ারম্যান ছিলেন সেই মলয় রায়, তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠেছিল যে পানিহাটিতে যে খেলার মাঠ রয়েছে সেটাকেই বেআইনিভাবে বিক্রি করে দেওয়ার তিনি চক্রান্ত করছিলেন। এবার ভাবুন, কোনো পুরো প্রতিনিধি বা কোনো জনপ্রতিনিধি যদি এই ধরনের কাজ করে এবং সেটা যদি কারুর মনে হয়, তো তার বিরুদ্ধে তো ইমিডিয়েটলি তদন্ত শুরু করার দরকার আছে। এবং তদন্তে যদি দোষী প্রমাণিত হয় একেবারে জেলে পড়ার কথা, তার বাইরে তো কোনো কিছু করার কথা নয়। কিন্তু তৃণমূল, জিরো টলারেন্স উইথ করাপশন, সেখানে কি 25-75-এর ভাগের গল্প চলে? এই মলয় রায় পুরো 100টাই ঝেড়ে দেবার পরিকল্পনা করেছিল, যে কারণে তার উপর ক্ষুব্ধ হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ফিরহাদ হাকিমকে নির্দেশ দিয়েছিলেন যে এই মলয় রায়কে এবার গেট আউট করে দাও। ভাগটা আসছে না, প্রশ্ন উঠছে তো। যদি তৃণমূল কংগ্রেস এই মলয় রায়ের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে খেলার মাঠ বিক্রি করে দিতে চাইছে, এই জন্য তাকে সরিয়ে দিচ্ছে পুরো প্রধান থেকে, তাহলে তার বিরুদ্ধে আইনি প্রসেসটা কোথায়? তৃণমূল সরিয়ে দিল আর অমনি শাস্তি হয়ে গেল? নাকি এবার খেতে পারবে না, মারতে পারবে না, সেই জায়গাটাই সব থেকে বড় শাস্তির জায়গা? যাই হোক, তার জায়গায় এবার যে পানিহাটি পুরসভার যাকে চেয়ারম্যান করা হয়েছে সোমনাথ দে। কে এই সোমনাথ দে? এই সোমনাথ দে হচ্ছে সেই ব্যক্তি যার বিরুদ্ধে অভিযোগ করছেন স্বয়ং অভয়ার বাবা। অভয়ার মৃতদেহ জোর করে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল, এবং সেই জায়গায় অভয়ের বাবা মাকে কার্যত ঘরবন্দি করে দেওয়া হয়, থানায় আটকে রেখে দেওয়া হয়, গাড়ির ধারে কাছে যেতে দেওয়া হয় না। তড়িঘড়ি মৃতদেহটা পুড়িয়ে দিতে হবে। একটা মৃতদেহ, সেটাকে রেখে দেওয়া দরকার আছে, সেখানে যথেষ্ট রকম কন্ট্রোভার্সি রয়েছে, যেখানে কলকাতা পুলিশের সিপি নিজে উপস্থিত রয়েছে, স্বয়ং রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলছেন। তারপরও সেখানে দ্বিতীয় পোস্টমর্টেম করা হতে পারে সেই জায়গাটা মাথায় না রেখে, বা ইচ্ছা করে সেটা হতে পারে সেটাকে আটকানোর জন্য তড়িঘড়ি গিয়ে মৃতদেহ তার দাহ করার দরকার হয়ে পড়েছিল, এবং সেই দাহটা কে করেছিল? এই সোমনাথ দে করেছিল বলে অভিযোগ করছেন অভয়ের বাবা মা। এবং সেই জন্যই প্রশ্নটা উঠছে যে এই যে অভয়ার মৃতদেহটা যদি রেখে দেওয়া হতো, সেখানে যদি ঠিকঠাকভাবে পোস্টমর্টেম হতো, যেটা সন্ধে পেরিয়ে যাওয়ার পর পোস্টমর্টেম করা হয়েছে বলে অনেক কিছু তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে, আসল অপরাধীরা আড়াল পড়ে গেছে, তাদেরকে বাঁচানো গেছে, সেই বাঁচানোর কাজটা করার জন্য এই সোমনাথ দে করেছে বলেই কি তাকে পুরস্কার দেওয়া হলো, তাকে পানিহাটি পুরসভার চেয়ারম্যান করে দেওয়া হলো? আজকে প্রশ্ন তুলে দিচ্ছেন অভয়ার বাবা মা। মমতা ব্যানার্জি চুপ করে মুখে কুলু পেটে বসে আছে, উত্তর দেওয়ার মতো জায়গায় তিনি নেই। এই প্রশ্নের উত্তর দিন। আপনারাও তো নাকি চেয়েছিলেন অভয়ার যারা প্রকৃত খুনি ধর্ষক, যদি এরকম কাণ্ড কেউ করে থাকে তাদের শাস্তি হোক। তাহলে তাহলে আজকে যখন অভয়ার বাবা মা এই প্রশ্ন তুলছেন, তখন মুখে কুলু পেটে কেন বসে আছেন এই রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী? এবং এবং দেখুন, শুধুমাত্র এই সোমনাথদের কাণ্ড নয়, এই অভয়াকাণ্ডে যাদের যাদের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে, প্রত্যেককে প্রোটেক্ট করার চেষ্টা করেছেন এবং পুরস্কৃত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে বিরোধীরা যে প্রশ্নটা করতে শুরু করে দিয়েছেন যে এই অভয়াকাণ্ডে সব থেকে বড় বেনিফিশিয়ারির নামটা কি, কালীঘাটের কি সম্পর্ক ছিল, কেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে এইভাবে পুরস্কৃত করছেন, প্রোটেক্ট করার চেষ্টা করছেন, সেই জায়গাটা কি সিবিআই এর তদন্তের আওতায় আনার দরকার নেই? আমি এক এক করে ইনসিডেন্টগুলো আপনাদের একবার মনে পড়িয়ে দিই, হয়তো কিছুটা বিস্মৃত হয়ে গেছেন। সন্দীপ ঘোষ মনে আছে? একে নিয়ে উত্তাল হয়ে রয়েছে আরজি করের ছাত্রছাত্রীরা, যারা ডাক্তারি পড়ুয়া রয়েছেন, উত্তাল আন্দোলন করছেন। সকলেই বুঝতে পারছে এই সন্দীপ ঘোষ হচ্ছে মেন কালপ্রিটদের অন্যতম। এর মস্তিষ্ক প্রসূত সমস্ত কিছু হতে পারে, সমস্ত সন্দেহ এই সন্দীপ ঘোষের দিকে যাচ্ছে। এই সন্দীপ ঘোষকে গ্যাঁট হয়ে আরজি করে বসিয়ে রেখে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর যখন বুঝলেন যে আর ওইভাবে তিনি চালাতে পারবেন না, এইবার সন্দীপ সেখানে থাকলে বড় সড়ো একটা কিছু বিস্ফোরক কিছু ঘটে যেতে পারে, সেই জন্য তড়িঘড়ি কি প্রাইজ পোস্টিং দেওয়া হলো। একজন প্রিন্সিপাল যার বিরুদ্ধে একের পর এক অন্যায়, দুর্নীতি, সমস্ত কিছুর অভিযোগ উঠছে, এমনকি নিজের কলেজের একজন ডাক্তার ছাত্রীকে ধর্ষিতা হয়ে খুন হতে হয়েছে, সেই অভিযোগও যার দিকে উঠছে, তাকে প্রাইজ পোস্টিং দেওয়া হচ্ছে, তাকে অন্য একটা কলেজে বদলি করে দেওয়া হচ্ছে, যাতে এই দুর্নীতি চক্র চলে। কি এমন দায়ী ছিল মমতা বন্দ্যোপাধ্যায় যে সন্দীপ ঘোষকে এই প্রাইজ পোস্টিং দিতে হয়েছিল?
আজকে সন্দীপ ঘোষ যে অন্যতম কালপ্রিট, এত দিন ধরে জেলে আছে, কোর্ট মনিটর তদন্ত হচ্ছে, জামিনের এত চেষ্টা করে যাচ্ছে, এখন অব্দি জামিন অব্দি পায়নি, এখন অব্দি জেলের বাইরে আসতে পারেনি। তাহলে এই সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য এত মরিয়া কেন হয়ে উঠেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? এই প্রশ্নের উত্তর তো খুব স্বাভাবিকভাবে মানুষ খুঁজতে চাইবে। সিবিআই এর মাথায় কি এই প্রশ্নের উত্তর আসছে না? এই প্রশ্নটা কি তাদের মাথায় আসছে না? এই প্রশ্নটা এখন সব থেকে বড় হয়ে দেখা দিচ্ছে। শুধুমাত্র সন্দীপ ঘোষ, আরো একজনকে দেখাই আপনাদের, চিনতে পাচ্ছেন? অভিজিৎ মন্ডল, টালা থানার ওসি। এই অভিজিৎ মন্ডল নাকি সমস্ত কিছু তথ্য প্রমাণ লোপাট করে দিয়েছে। দায়িত্ব নিয়ে যা অন্যায় করলে সেখানে পরবর্তীকালে আসল অপরাধীদের ধরা যাবে না, সবকিছুর পিছনে ছিল এই অভিজিৎ মন্ডল। এই অভিযোগ উঠেছে এবং সেই জন্য, সেই তথ্য প্রমাণ লোপাট এইসবের জন্য তাকে জেলে যেতে হয়েছে। শেষ পর্যন্ত জামিন পেয়ে গেছে। কেন জামিন পেয়ে গেছে? কেননা সিবিআই চার্জশিটটা জমা দিতে পারেনি। কেন চার্জশিটটা সময়ে জমা দিতে পারেনি? তার কারণ সরকারি কর্মচারী, এর বিরুদ্ধে চার্জশিট দিতে গেলে, চার্জ ফ্রেম করতে গেলে সরকারের একটা একটা এনওসি লাগে। সেই জায়গাটা সরকার দিতে চায়নি, নবান্ন দিতে চায়নি। কেন দিতে চাইছে না? শুধুমাত্র তাই, মনে আছে এই অভিজিৎ মন্ডলকে সিবিআই ডাকবো করছে বা ডাকাডাকি শুরু করে দিয়েছে। হঠাৎ করে খবর পাওয়া গেল এই অভিজিৎ মন্ডলের নাকি প্রচন্ড রকম শরীর খারাপ হয়ে গেছে। এতটাই বড় শরীর খারাপ, একটার পর একটা হাসপাতালে খুঁজে যাচ্ছে, ঘুরে যাচ্ছে যে আমাকে ভর্তি করুন, আমার শরীর খারাপ। কিন্তু কোনো হাসপাতাল তার শারীরিক অসুস্থতা খুঁজে পাচ্ছে না। এবং 6-7টা এরকম হসপিটাল খোঁজার পর একটা বেসরকারি হাসপাতালে গিয়ে শেষ পর্যন্ত ভর্তি হয়। এবং তারপর স্বয়ং মুখ্যমন্ত্রীর উষ্মা এই রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের সামনে, মনে আছে? নারায়ণ, কেন একজন পুলিশ অফিসারকে এরকম করছে? কারা কারা করেছে তাদেরকে ডাকো, এরকম করলে চলবে না, ধমকানি চলছে। অর্থাৎ তৃণমূলের নেতাদের যেটা একদম চেনা ছন্দের অঙ্ক, যে মুহূর্তে সিবিআই ডাকবে, যে মুহূর্তে দুর্নীতিতে ধরা পড়বে, যে মুহূর্তে ইডি ডাকবে, সেই মুহূর্তে মারাত্মক শরীর খারাপ হয়ে যাবে। আর শরীর খারাপ হয়ে গেলেই এসএসকেএম আছে, দুষ্কৃতীদের নিরাপদ আশ্রয়স্থান, মাননীয় বিচারপতি বিবেক চৌধুরী বলে দিয়েছিলেন। এখন রিসেন্টলি সেইখানে পার্থ চট্টোপাধ্যায় ঢুকতে গিয়ে যখন এটা আদালতের দৃষ্টিগোচর করা হয়, যখন ভুবনেশ্বরের এমসে নিয়ে যাওয়া হয়, দেখা যায় পার্থ চ্যাটার্জির কোনো শরীর খারাপ নেই, সবটাই ভাঁওতা, তখন এসএসকেএম সিঁটিয়ে যায়। আর সেই জন্য সে এসএসকেএম এখন যাওয়ার জায়গা নেই, সেই জন্য অন্য জায়গায় আশ্রয় খুঁজতে গিয়েছিল। কিন্তু তারাও খুঁজে পেয়েছে, তারাও বুঝতে পেরেছে যে অভিজিৎ মন্ডলের কোনো শরীর খারাপ নেই, যার জন্য তাকে ভর্তি নেওয়া যেতে পারে। আর সেই জন্য তাদেরকে ঢেকে চমকানো ধমকানোর ব্যবস্থা করতে বলছেন স্বাস্থ্য সচিবকে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। কি ইন্টারেস্ট আছে? এই অভিজিৎ মন্ডল আজকে জামিনে না হয় মুক্ত হয়ে আছে, কিন্তু কোথাও কি এরকম উঠে আসছে যে না, অভিজিৎ মন্ডলের বিরুদ্ধে যা যা অভিযোগ উঠেছিল সব মিথ্যে, সব ভুয়ো, কোনো কিচ্ছু নেই, একদম ক্লিন চিট পেয়ে গেছে? নয় তো, এখনো তদন্তের আওতায় আছে। তাহলে এই অভিজিৎ মন্ডলকে এত আড়াল করার চেষ্টা কেন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? শুধু অভিজিৎ মন্ডল, সেই সময় আমাদের মনে আছে বিনীত গোয়েল, তার ভূমিকা, সেই ভূমিকা এতটাই খারাপ ছিল যে ডাক্তাররা গিয়ে একটা মেরুদণ্ড উপহার দিয়ে এসেছিল। এই বিনীত গোয়েল সমস্ত কিছুর মূলে আছে, বারবার অভিযোগ উঠেছে, এবং এই বিনীত গোয়েলকে সরাতে হবে, এটা ডাক্তারদের মিটিং এর একটা বড় এজেন্ডা ছিল। শেষ পর্যন্ত চাপের কাছে মাথা নিচু করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিনীত গোয়েলকে সরিয়ে দিতে হয়েছে। তাহলে এই বিনীত গোয়েল যদি সত্যিই কোনো অপরাধ করে না থাকে, বুক চিতিয়ে বলতে পারতেন না আমি বিনীত গোয়েলকে সরাবো না, বিনীত গোয়েল কোনো কিচ্ছু করেনি, যা করেছে একদম ঠিক করেছে, বলতে পারেননি তো, সরিয়ে দিতে হয়েছিল বিনীত গোয়েলকে। তাহলে এই বিনীত গোয়েলকে প্রথম থেকে কেন আটকাবার চেষ্টা করলেন? কেন জোর করে সেখানে বসিয়ে রাখলেন যেখানে তার গাফিলতি নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে? বিনীত গোয়েলের পাশাপাশি নাম তুলবো সেই মহিলা অফিসার, মনে পড়ছে ইন্দিরা মুখার্জি? একটার পর একটা প্রেস কনফারেন্স করা হচ্ছে, একটার পর একটা প্রেস কনফারেন্স করানো হচ্ছে তাকে দিয়ে, এবং সেখানে সব ছবি জুম করে মিথ্যে তথ্য দিয়ে শান্তভাবে বলে দেওয়া হচ্ছে এরা লালবাজারের স্পেশালিস্ট, এরা সব ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। আর তারপর কি পাওয়া যাচ্ছে? সব কটা তোলামূল মাহিলির মাল, তাদের সবার নাম সিবিআই তদন্তে আসছে। কেন ইন্দিরা মুখার্জি এই কাজটা করছিল? কেন ইন্দিরা মুখার্জি এই কাজটা করার পর মমতা ব্যানার্জি তার বিরুদ্ধে কোনো কোনো পদক্ষেপ নিল না? ওই অভিষেক গুপ্তা, যে অভয়ের বাবা মাকে ঘুষ দিতে গিয়েছিল, মুখটা বন্ধ করতে চেয়েছিল, বারবার বারবার অভিযোগ উঠেছে, কেন তাকে প্রোটেক্ট করার চেষ্টা করা হয়েছে? আর এই সব কিছু মিলিয়ে একটা জিনিসই স্পষ্ট হয়ে যাচ্ছে। দেখুন, যাদের যাদের দিকে সন্দেহের তীর, যারা যারা সেদিনকে তথ্য প্রমাণ লোপাটে বা পরবর্তীকালে তথ্য প্রমাণ লোপাটে তদন্তের মোড় ঘোরাতে, মানুষের দৃষ্টিভঙ্গিটা বদলে দেওয়ার বিভিন্ন রকম চেষ্টা করে গেছে, পরিষ্কার অভিযোগ করছে অভয়ার পরিবার, প্রত্যেককে প্রোটেক্ট একজন করে গেছেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কে মমতা বন্দ্যোপাধ্যায়? যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী। কে মমতা বন্দ্যোপাধ্যায়? যে পুলিশ মন্ত্রী, যিনি স্বাস্থ্যমন্ত্রী।
অভয়া কাণ্ডে দুটো ডিপার্টমেন্ট ইনভলভ, যাদের দিকে আঙুল উঠছে, একটা স্বাস্থ্য দপ্তর, একটা পুলিশ দপ্তর। তাহলে তাহলে সমস্ত ঘটনাটার পিছনে একটাই তো কমন লিঙ্ক আসছে। তাহলে তাহলে সিবিআই এর টিম কেন কেন এবার কালীঘাটের দিকে যাবে না? এই প্রশ্নটা কিন্তু বিরোধীরা তুলতে শুরু করে দিয়েছেন। এমনকি এই চক্রের যে শেষ মাথাটা ছিল, শেষ বিন্দুটা ছিল, যে অভয়ার লাশটা, মৃতদেহটা পুড়িয়ে দিল তড়িঘড়ি করে, 3 জন 4 জনের মৃতদেহের যে লাইন ছিল সেই কিউটাকে টপকে দিয়ে, এবং সেখানে সই অবধি আছে তার বলে অভয়ার পরিবার দাবি করছে, সেই ব্যক্তিকে একটা পুরসভার চেয়ারম্যান করে দেওয়া হলো। এবং অভয়ার বাবা আজকে বলছেন যে একজন ক্রিমিনাল, যিনি পানিহাটি চেয়ারম্যান হয়েছেন তাকে বলছেন ক্রিমিনাল। একটা ক্রিমিনালকে এই পোস্টে বসানো হলো কি করে, সেই প্রশ্ন তুলছেন। তাহলে প্রশ্নটা উঠে যাচ্ছে, আরজিকর কাণ্ড নিয়ে আমরা যে জাস্টিস চাই জাস্টিস চাই করে তৃণমূল চিৎকার করছে, সত্যিই তারা জাস্টিস চায় নাকি আরজিকরে যারা ধামাচাপা দিয়ে দিয়েছে, পুরো ব্যাপারটা চেপে দিয়েছে, যাতে সিবিআই আসল অপরাধীদের ধরতে না পারে, যারা যারা করেছে তাদেরকে পুরস্কৃত করতে চায়, এটাই তৃণমূল, এটাই মমতা ব্যানার্জির নীতি। আজকে অভয়ের পরিবার যে প্রশ্ন তুলছে, সেই প্রশ্নের জবাব প্রেস কনফারেন্স করে নবান্ন থেকে দেবেন তো মুখ্যমন্ত্রী, নাকি লন্ডন সফর করে পালিয়ে যাবেন? এই প্রশ্নের উত্তর দেওয়ার তার ক্ষমতা নেই। অপেক্ষায় থাকবে বাংলা। কিন্তু যেভাবে যাদের যাদের বিরুদ্ধে আরজিকর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাটের এই অভিযোগ এসছে, করেছে খোদ অভয়ার পরিবার, তাদেরকে বারবার প্রোটেক্ট করা এবং পুরস্কৃত করার এই মরিয়া চেষ্টা কেন মুখ্যমন্ত্রীর, এটাই বোধহয় লাখ টাকার প্রশ্ন। কি বলবেন এই নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।